প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ কি আলোচনা করব ফিলোজফি বা লজিক বা দর্শনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই সাজেশন মূলত বড় প্রশ্নের বা লজিকের বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের বা ডিকিউ এর সাজেশন, অর্থাৎ 8 নম্বরের যে 5টি প্রশ্ন করতে হয় সেই 8 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নের এই সাজেশন। 8 নম্বরের যে 5টি প্রশ্ন থাকে তার প্রথম প্রশ্ন হয় বচনের চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1 নম্বর, বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। অর্থাৎ একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণ সহ ব্যাখ্যা। অথবা বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। সংযোজক কি? সংযোজকের স্বরূপ বর্ণনা করো। যারা লজিক করতে পারবে না, অর্থাৎ বাক্য থেকে বচন, বাক্য অবাক্য করতে পারবে না, তারা এই দুটো প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যারা লজিক করতে পছন্দ করো তাদের জন্য এই প্রশ্নটি। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তর করো এবং কোন কোন পদ বাপ্য অবাপ্য উল্লেখ করো। এখানে যে কোনো বাক্য আসতে পারে। নিচে যে 4টি প্রশ্ন আমি দিয়েছি এইগুলোই যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। এই জাতীয় যে কোনো প্রশ্ন আসতে পারে, সেই জন্য বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়মগুলো ভালো করে দেখে নেবে এবং বইটি একটু প্র্যাকটিস করে নেবে। এখানে নমুনা হিসেবে আমি 4টি বাক্য দিয়ে, সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। 2 নম্বর, কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয়। 3 নম্বর, সাদা বাঘ আছে। 4 নম্বর, একটি ছাড়া সব ধাতু কঠিন। 2 নম্বর প্রশ্ন আসে অমাধ্যম অনুমানের চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। অথবা অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য করো। এই বচনের সরল আবর্তন কি সম্ভব? বস্তুগত বিবর্তন কি ব্যাখ্যা করো। তোমরা যারা লজিক করতে পারবে না তারা এই দুটো প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে, আর যারা লজিক করতে পারবে তাদের জন্য এই প্রশ্নটি। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তর করো এবং আবর্তন ও বিবর্তন করো। এখানে আবর্তন বিবর্তন সংক্রান্ত প্রশ্ন 4 রকম হতে পারে। 1 নম্বর, হয়তো থাকতে পারে নিচের বাক্যগুলির আবর্তন ও বিবর্তন করো, অথবা আবর্তনের বিবর্তন করো, অথবা বিবর্তনের আবর্তন করো, অথবা আবর্তন করো বা বিবর্তন। পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তোমরা ভালোভাবে প্রশ্নপত্রটি পড়বে, তারপর উত্তর করবে। এখানে আমি 4টি বাক্য দিলাম আবর্তন ও বিবর্তন করার জন্য। 1 নম্বর, শিশুরা ছাড়া কেউ সরল নয়। 2 নম্বর, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। 3 নম্বর, কেবলমাত্র ছাত্রীরাই কন্যাশ্রীর আবেদন করতে পারে। 4 নম্বর, কোন মা তার সন্তানকে ভালোবাসেন না? 3 নম্বর প্রশ্ন আসে নিরপেক্ষ ন্যায়ের চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটি। নিম্নলিখিত যুক্তিগুলিকেই আদর্শ আকারে পরিণত করে তাদের বৈধতা বিচার করো এবং মূর্তি ও সংস্থান উল্লেখ করো। 1 নম্বর, সে নিশ্চয় সফল, কারণ কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল। 2 নম্বর, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। এখানে আমি 2টো এক্সাম্পল দিয়েছি, তার মানে এই নয় যে এই দুটোই আসবে। এই জাতীয় যে কোনো যুক্তি আসতে পারে। বৈধতা বিচার সংক্রান্ত এই জাতীয় যুক্তিগুলি তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। আর যারা লজিক করতে পারবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে। তাদের জন্য এই রকম প্রশ্ন হয়, নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। 1 নম্বর, চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত দোষ। 2 নম্বর, অবৈধ সাধ্য দোষ। 3 নম্বর, অবৈধ পক্ষ দোষ। 4,
নিরপেক্ষ নেই সাধ্য পক্ষ এবং হেতুপদের কাজ। 5 নম্বর, দুটি নগর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। এবং 6 নম্বর, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি এবং সংস্থান। এখানে আমি 6টি টিকা দিয়েছি, পরীক্ষায় যে কোনো দুটি আসবে, সেই জন্য তোমরা এই 6টিই একটু প্র্যাকটিস করে নেবে। 4 নম্বর প্রশ্নটি আসে মিলের পরীক্ষামূলক পদ্ধতির চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন হলো, 1 নম্বর, মিলের ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা দুটো করে। আরেকটি হলো মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা দুটো করে। এখানে অথবা হিসাবে একটি উদাহরণ দেওয়া থাকে, সেটি কোন পদ্ধতি তা নির্ণয় করতে হবে, তারপর সেই পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। যেমন, আমি যত জোরে দৌড়াই ততই আমার শরীর গরম লাগে, অতএব দৌড়ানোই গরম বৃদ্ধির কারণ। উপরের দৃষ্টান্তে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটি ব্যাখ্যা করো। যেমন এখানে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এই পদ্ধতির সংজ্ঞা, আকার, সুবিধা এবং অসুবিধা দুটো করে লিখতে হবে। তোমরা যদি কনফার্ম না হও এটি অন্যই পদ্ধতি নাকি ব্যতিরেকি নাকি সহপরিবর্তন, তাহলে ওই উপরের যে কোনো একটি প্রশ্ন অ্যাটেম্প করবে। শেষ প্রশ্নটি আসে আরোহমূলক দোষ এই চ্যাপ্টার থেকে। এখানে প্রশ্ন এইভাবে আসে, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে উল্লেখ করো। এখানে আমি দুটি উদাহরণ দিয়েছি। যেমন, শীতের পরে বসন্ত আসে, কাজেই শীত হলো বসন্তের কারণ। 2 নম্বর, টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে। এখানে নমুনা হিসেবে আমি দুটি যুক্তি দিয়েছি, যে কোনো যুক্তি আসতে পারে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আর যদি তোমরা এগুলো করতে না পারো তাহলে বিকল্প হিসেবে সংক্ষিপ্ত টিকা লিখতে হয়। এখানে আমি 5টি টিকা দিয়েছি, এই 5টি টিকা যে কোনো দুটি আসবে। 1 নম্বর, কাকতালীয় দোষ। 2 নম্বর, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। 3 নম্বর, আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করার দোষ। 4 নম্বর, অবৈধ সামান্যীকরণ দোষ। এবং 5, অপর্যবেক্ষণ দোষ। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।